তোমার আকাশ, তোমার বাতাস। পাতা ঝরে, পাথরের বুকের উপরে ঝরে পাতা। ছেঁড়া কাঁথা আরো যায় ছিঁড়ে, ভাসন্ত বাহির থেকে ভিতরে নিবিড়ে শীত ও হেমন্ত শুতে আসে পাশাপাশি। বাদামের পাতা ঝরে পাথরের বুকে, ঝরে পাতা, বুড়ো পাতা উন্মুখ মাটিতে, পাখির পালক ঝরে মাদুর পাটিতে, তুলো যেন বালিশের থাকে কাছাকাছি। মানুষ তেমনি করে অট্টালিকা থেকে পথের উপরে, খাট ঢেকে যায় ফুলে, গন্ধ যেন ঘূর্ণি, যেন জলস্তম্ভ ওঠে। প্রাসাদ দেওয়াল পরস্পর মাথা কুটে, অবহেলে কেন গেলে, কেন চলে গেলে? নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান যেখানে শুরু হয়েছে সেখানে ঝরে যাওয়ার একটি বিষণ্ণ সুর বেঁধে দিয়েছেন শক্তি চট্টোপাধ্যায়। তাঁর এই কবিতায় যেভাবে পাতা ঝরে, অবিরল অট্টালিকা থেকে ঝরে যায় মানুষ, সেভাবেই আমাদের জীবনে ক্রমাগত উড়ে চলে বছরের ঝরা পাতা। বাংলা সন 1413 চৈত্র যখন প্রায় শেষ হওয়ার মুখে, তখন একটি লহমাও কি ভেবেছেন কিভাবে আপনার বাড়ির দেয়াল থেকে প্রায় নিঃশব্দে ঝরে গেল আরেকটি ক্যালেন্ডার? আরও একটি বাংলা পঞ্জিকা তার তিথি নক্ষত্র সমেত ঝাপসা হয়ে এলো। ক্রমশ বাড়তে থাকা রৌদ্রের তাপে শুকিয়ে এলো এমনিতেই প্রায় হারিয়ে যাওয়া চৈত্রের গাজন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বর্ষ শেষ। কিন্তু বর্ষ শেষ মানে কি শুধু ক্ষয়ে আসা বছরের স্মৃতি নিয়ে আলতো নাড়াচাড়া? শুধু কি টেলিভিশনে বা খবরের কাগজে আপনারা যেমন দেখেন সেই ঘটনার স্থান কাল পাত্র নিয়ে ইয়ার রাউন্ড আপ, মাসের হিসেব করে সাজিয়ে দেওয়া খবরের পংক্তি, সেসব সালতামামি নিয়ে বরং সংবাদ মাধ্যম ব্যস্ত থাকুক। আমরা সেই ফাঁকে একটু খেয়াল করে নেব বর্ষ শেষের গোটা ধারণাটার ভিতরেই কিন্তু জেগে আছে খুব তীব্র একটা গতি। সেই গতি যা আমাদের নিয়ে চলেছে এই বিশ্বভরা প্রাণের মধ্যে দিয়ে। ঠিক কোন দিকে কে জানে, কিন্তু তা বলে চলা তো থামেনি, চলা থামেও না। সেই অবিরল প্রাণধারার মধ্যেই লেখা হয়ে থাকে আমাদের জীবন কাহিনী। মাঝে মধ্যে তাতে জ্যোতিচিহ্ন দিয়ে যায় মৃত্যু, আবার প্রাণধারা ধেয়ে চলে। আকাশ আর পৃথিবী যেখানে একে অন্যের সঙ্গে মিশে যায় সেই অনন্তের দিকে। আজ আমি আমার জীবনের দেওয়া এবং পাওয়ার মাঝখানের আসনটিতে বসে তাঁর উপাসনা করতে এসেছি। এই জায়গাটিতে তিনি যে আজ আমাকে বসতে দিয়েছেন, এজন্য আমি আমার মানব জীবনকে ধন্য মনে করছি। তাঁর যে বাহু গ্রহণ করে এবং তাঁর যে বাহু দান করে, এই দুই বাহুর মাঝখানটিতে তাঁর যে বক্ষ, যে কোল, সেই বক্ষে, সেই কোলে আমি আমার জীবনকে অনুভব করছি। একদিকে অনেককে হারিয়েও আর একদিকে এককে পাওয়া যায়, এই কথাটি জানবার সুযোগ তিনি ঘটিয়েছেন। জীবনে যা চেয়েছি এবং পাইনি, যা পেয়েছি এবং চাইনি, যা দিয়ে আবার নিয়েছেন, সমস্তই আজ জীবনের দিবাবসানের পরম মাধুর্যের মধ্যে যখন দেখতে পাচ্ছি, তখন তাদের দুঃখ বেদনার রূপ কোথায় চলে গেল? আমার সমস্ত হারানো আজ আনন্দে ভরে উঠছে, কেননা আমি যে দেখতে পাচ্ছি তিনি রয়েছেন। তাঁকে ছাড়িয়ে কিছুই হয়নি। আমার যা কিছু গেছে তাতে তাঁকে কিছুই কমিয়ে দিতে পারেনি। সমস্তই আপনারে সরিয়ে তাঁকেই দেখাচ্ছে। সংসার আমার কিছুই নেয়নি, মৃত্যু আমার কিছুই নেয়নি, মহাশূন্য আমার কিছুই নেয়নি। একটি অণু না, একটি পরমাণু না। সমস্তকে নিয়ে তখন যিনি ছিলেন, সমস্ত গিয়ে এখনো তিনিই আছেন। এমন আনন্দ আর কিছু নেই, এমন অভয় আর কি হতে পারে? শান্তিনিকেতন প্রবন্ধমালায় লিখছেন রবীন্দ্রনাথ, রচনার নাম বর্ষশেষ। তারিখ 30শে চৈত্র 1317। এই রবি ঠাকুর আমাদের চেনা।
তিনি কোনো ক্ষয়ক্ষতির ভয় বেঁচে থাকার গভীর আনন্দ থেকে সরে আসেন না। ক্ষত যত, ক্ষতি যত, মিছে হতে মিছে, এ কথা তো আমরা তাঁরই কাছে শুনেছি। এবার শুনবো আরেকটি কথা। সংসারের যত ক্ষয়, যত ক্ষতি, সব কিছু নিয়ে এবার খেলা করবেন রবি ঠাকুর। খেলা নাকি খেলা ভাঙার খেলা, কে জানে। আমরা শুধু জানি সমস্ত বিশ্ব সংসার দুলে উঠছে এক ভীষণ ছন্দে। একটি বছর ফুরোনোর মুহূর্তে আমাদের সেই বিশ্বতালের কথাটি আরও একবার জানিয়ে দেন তিনি। শান্তিনিকেতনের যে লেখাটি থেকে একটু আগে পড়ছিলাম, সেই রচনার শেষটা একটু শুনে নেওয়া যাক। আজ আমার মন তাকে বলছে, বারে বারে খেলা শেষ হয়, কিন্তু হে আমার জীবন খেলার সাথী, তোমার তো শেষ হয় না। ধুলার ঘর ধুলায় মেশে, মাটির খেলনা একে একে সমস্ত ভেঙে যায়, কিন্তু যে তুমি আমাকে এই খেলা খেলিয়েছ, যে তুমি এই খেলা আমার কাছে প্রিয় করে তুলেছ, সেই তুমি খেলার আরম্ভেও যেমন ছিলে, খেলার শেষেও তেমনি আছো। যখন খেলায় খুব করে মেতেছিলুম, তখন খেলাই আমার কাছে খেলার সঙ্গীর চেয়ে বড় হয়ে উঠেছিল। তখন তোমাকে তেমন করে দেখা হয়নি। আজ যখন এই খেলা শেষ হয়ে এলো, তখন তোমাকে ধরেছি, তোমাকে চিনেছি। তখন আমি তোমাকে বলতে পেরেছি, খেলা আমার হারিয়ে যায়নি, সমস্তই তোমার মধ্যে মিশেছে। দেখতে পাচ্ছি ঘর অন্ধকার করে দিয়ে আবার তুমি গোপনে নূতন আয়োজন করছো। সেই আয়োজন অন্ধকারের মধ্যেও আমি অন্তরে অনুভব করছি। এবারকারে খেলার ঘরটাকে তাহলে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। ভাঙাচোরা আবর্জনার আঘাতে পদে পদে ধুলোর উপরে পড়তে হয়। এবার সে সমস্ত নিঃশেষে চুকিয়ে দাও, কিছুই আর বাকি রেখো না। এই সমস্ত ভাঙা খেলনার জোড়া তাড়া খেলা এ আর আমি পেরে উঠিনি। সব তুমি লও লও, সব কুড়িয়ে লও। যত বিঘ্ন দূর করো, যত ভয় সরিয়ে দাও, যা কিছু ক্ষয় হবার দিকে যাচ্ছে সব লয় করে দাও। হে পরিপূর্ণ আনন্দ, পরিপূর্ণ নূতনের জন্যে আমাকে প্রস্তুত করো। আগের রচনাটির তারিখ আমরা শুনেছি 30শে চৈত্র 1317। তারই দিন 15 আগে সুন্দর নামে আরেকটি লেখা আছে শান্তিনিকেতন প্রবন্ধগুচ্ছে। সেই রচনা শুরু হচ্ছে এইভাবে। পশ্চিম আকাশের পরে তখনও সূর্যাস্তের ধূসর আভা ছিল। আমাদের আশ্রমে শালবনের মাথার উপরে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ শান্তি সমস্ত বাতাসকে গভীর করে তুলেছিল। সন্দেহ নেই এই রবি ঠাকুর আমাদের খুব পরিচিত। দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ শোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, এমন পংক্তি কি তার কাছে পাইনি আমরা? ফিরে যাচ্ছি শান্তিনিকেতনের সুন্দর নামে সেই রচনায়, যেখানে রবি ঠাকুরের সুন্দর আসছে ভীষণের চেহারা নিয়ে। সেই সুন্দরের মধ্যে দেখা দিচ্ছে রুদ্রের দক্ষিণ মুখ। চণ্ডালিকায় যে হে মহাদুঃখ হে রুদ্র বলে একটি গান আছে, তার কথা এই সূত্রে আমাদের মনে পড়ে যেতেই পারে। আপনারা জানেন, তোমার আকাশ তোমার বাতাসের আগের পর্ব থেকে নতুন একটি বিভাগ শুরু হয়েছে, যার নাম অতিথি। নামকরণটি আক্ষরিক, কারণ এই বিভাগে প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তিত্ব আসবেন, তার সঙ্গে আমরা ছোট্ট একটু আড্ডা দেব, এবং সে আড্ডার বিষয়ে তো বুঝতেই পারছেন নিশ্চিতভাবেই রবি ঠাকুর। আজ যিনি এসেছেন এই আড্ডায়, তিনি বাংলা কবিতার খুব বিরল নক্ষত্রদের অন্যতম। কম লেখেন, কিন্তু যা লেখেন সেই সব লেখা বাংলা সাহিত্যে চিরকালের সম্পদ হয়ে থাকে। আজ তিনি আমাদের অতিথি হয়েছেন, তাই সেই সূত্র ধরে আমরা একটু মনে করে নিতেই পারি যে সেই কবির একটি সুখ্যাত কাব্যগ্রন্থের নাম চৈত্রে রচিত কবিতা। এরপর বোধহয় আর কবির নাম বলার প্রয়োজন হবে না, কবিতার রসিকরা তো ধরেই ফেলেছেন। তবু আলাপের খাতিরে আমরা জানিয়ে দিই, আজ আমাদের অতিথি উৎপল কুমার বসু। এসে উৎপল, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, বলো, আর কি বলার আছে? বলার মানে তোমার সঙ্গে কথা আজকে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বর্ষশেষ, আর এই বছর ফুরনো নিয়েও তো তুমি লিখেছ কবিতা, দীর্ঘ কবিতা
1962 শেষ হলো। ঠিক বাংলা সনফুরন নিয়ে এই কবিতা নয়, কিন্তু অন্য প্রেক্ষিত হলো বর্ষশেষ তো অবশ্যই, একটা শেষ এবং আর একটা শুরুর মধ্যে দাঁড়িয়ে থাকা তিত্তিরের সব মুহূর্ত, যারা পায়ের নিচে থেকে সরে যাচ্ছে দ্রুত, ঠিক যেমনভাবে সমুদ্রের তীরে দাঁড়ালে পায়ের নিচে থেকে সরে যায় ঢেউয়ের ফেনা মাখা জল আর বালি। তোমার সঙ্গে কথা শুরুর আগে আমরা সেই কবিতাটার একটু টুকরো শুনে নেব। এবার শীতের বনে অপরাহ্ন দ্রুত পড়ে এলো, এবার শীতের বনে অপরাহ্ন চলে যায় দ্রুত, এবার বৎসরান্তে প্রত্যেকের নাম আমি খাতায় লিখেছি। তোমাদের সঙ্গে বন্ধু নতুন আলাপ হলো, তারও আগে অন্য বহু বন্ধুত্বকে মনে পড়ে। বস্তুত বনের মধ্যে নির্বাসনে কাঠের বাড়িতে সমসাময়িক বলে কিছু নেই। যূথবদ্ধ হাঁস পাখি শিকারীর আনাগোনা ছাড়া তাদের কর্তব্য বহু, খাদ্য আর খাদকের পরস্পর কর্তব্য। বুদ্ধির প্রতিযোগিতাও আছে, শিকারীর রাইফেল তেমনি মর্যাদাবান গত বছরের মতো, শিকারীর কার্তুজ তেমনি সন্ত্রাসবাদী গত 10 বছরের মতো। মানুষের সভ্যতাও বন্যতার পাশাপাশি পরিবর্ধমান গত সহস্র ঋতুর মতো। ফুল তাই গন্ধে আজ আমাদের সতর্ক করেছে। মনে পড়ছে কবিতা? এই কবিতাটা 1962 শেষ হলো। আমার মনে পড়ছে যে এই কবিতাটার একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা তো বললে তোমার ভালো লাগতে পারে। সেটা হচ্ছে যে ওই দিন 1962 শেষ দিনে আমি আর শক্তি একটা ওইরকম ঘরে ছিলাম জঙ্গলের মধ্যে, খুব সম্ভবত চাইবাসা অঞ্চলের বুড়ুডির পাহাড় টাহাড় এইসব জায়গার কোনো একটা ফরেস্ট বাংলোতে। দুটো খাটে আমরা শুয়ে আছি, একটাই আমি একটা শক্তি। আর শক্তি তখন খুবই অনেক কবিতা লিখছে, এবং শক্তি লিখছে প্রায় ধরা যাক 9টা-10টা থেকে লিখছে চতুর্দশপদী অনেকগুলো, সেই রাত্রে লিখেছিল। তো রাত্রির 11টা-12টা নাগাদ শক্তি আলো জ্বালিয়ে লিখছে। আমি বললাম যে এই আলোটা নেবা, আর ঘুমানো যাচ্ছে না, আলো জ্বালিয়ে কি মাথার কাছে ঘুমানো যায়? তো ও বললো লেখ তো দেখি এই এরকম আমার মতো কবিতা, বলে 2-একটা সনেট পড়ে শোনালো আমাকে, খুবই অসাধারণ সনেট। তখন আমি বললাম দাঁড়া আমিও একটা লিখছি, বলে কাগজ টেনে নিয়ে আমি এই লেখাটা লিখি। 1962 শেষ হলো। তা সেটাও আমি আবার পড়ে শোনালাম ওকে। তা পারস্পরিক প্রশংসা ইত্যাদি হলো, এবং তার শক্তি আবার লিখতে বসলো। তা এই করতে করতে ভোরও হয়ে গেল। আচ্ছা, তুমি যখন আজকে এসেছো, আমার একটা খুব প্রাসঙ্গিক কথা তোমার কাছে উত্থাপন করতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে তোমরা যে কৃত্তিবাসের গোষ্ঠী, কৃত্তিবাস পত্রিকা শুরু করেছিল এক সময়। আচ্ছা, সেই সময় প্রথম কথা তার খানিকটা পরিপ্রেক্ষিত একটুখানি সামান্য সংক্ষেপে একটু যদি বলো আমাদের শ্রোতাদের জন্যে। আর সেই সঙ্গে তোমাদের ভেতরে রবীন্দ্রনাথ সম্বন্ধে মনোভাবটা ঠিক কী ছিল? মানে তোমাদের কবিতায় তিনি কি আসতেন, বা তাকে কি তোমরা সেভাবে ডেকে আনতে চাইতে, অথবা একেবারেই একটা বিদ্রোহী হয়ে তার কাছ থেকে সরে নতুন কাব্য বিষয়, নতুন কাব্যভঙ্গি, নতুন কাব্যের বাকশৈলী তৈরি করবে, কি ঠিক ভাবতে একটু যদি আমাদের বলো। হ্যাঁ, তখন সে তো অনেক দিন আগেকার কথা। এখন আমাদের সকলেরই বয়স অনেক হয়েছে, স্মৃতিচারণ বলতে যা বোঝায় তাই। তবে আমার ভুল টুল হতে পারে আর কি, যে কৃত্তিবাস প্রথম সংখ্যা থেকেই 3জন সম্পাদক ছিলেন, আনন্দ বাগচি, দীপক মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়। তা তখন দীপক মজুমদারই ছিলেন রীতিমতো নায়ক আমাদের বলতে যা বোঝায়। সে সকলের পিঠে হাত রেখে কথা বলতো, সে লেখা চাইলে আর না দিয়ে উপায় ছিল না, তার গাম্ভীর্য ছিল।
আর সে একটা আশ্চর্য সম্পাদক ছিল যে সে কবিদের কাছে কবিতা চাইতো না, কবিতার খাতাটা চাইতো। সেই খাতা থেকে যেটা পছন্দ হবে সে ছাপাবে। এটা একটা বিরাট দাবি। আমার মনে আছে যে প্রথম সংখ্যা কৃত্তিবাসে তার আগে ওর ব্যাগের মধ্যে শঙ্খ ঘোষের কবিতার 3টে খাতা ওর মধ্যে ছিল। তার মধ্যে আমরা একদিন কফি হাউসে বসে আমি আর দীপক ঠিক করলাম, মানে দীপক যা ঠিক করতাম আমি তাতে হ্যাঁ হ্যাঁ করে যেতাম আর কি। তা দীপক ঠিক করলো দিনগুলি রাতগুলি ছাপা হবে, বিখ্যাত কবিতা। সেটা দিয়েই কৃত্তিবাস প্রথম সংখ্যার প্রথম কবিতা হলো। তারপর দীপক তো অম্লান দত্তর কাছে লেখা চাইছে, সমর সেনের কাছে লেখা চাইছে, তারা সকলেই দীপক লেখা চাইছে, মানে একটা বিরাট ব্যাপার। একদিন সমর সেন আমাকে কফি হাউসে ধরে বললেন, আচ্ছা আপনার বন্ধু দীপক না, সেদিন আপনি কফি হাউসে বসেছিলেন, আমার কাছে দীপক লেখা চাইলো। আমি না হ্যাঁ, তা এই যে সেই লেখা বলে ওর লেখাটা আমাকে দিলেন, একটা গদ্য লেখা। প্রথম থেকে ঠিক ছিল যে বড়দের গদ্য লেখা ছাপা হবে এবং সমবয়সী বা আমাদের কাছের লোকদের কবিতা ছাপা হবে, এই ছিল কৃত্তিবাসের পরিকল্পনা। তারপর বেশ কিছুদিন পর, এটা বোধহয় 53-54 সালের কথা বলছি, তার প্রায় বছর 4-5 পর আস্তে আস্তে সন্দীপন চট্টোপাধ্যায় আসেন, শক্তি চট্টোপাধ্যায় আসেন, আরও অনেকে আসেন। আর কৃত্তিবাস বেশ কষ্ট করেই বের করা হয়েছে সে সময়। রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাদের কি? রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের খুব বেশি কোনো সংশ্লেষ বা কনসার্ন ছিল না। কিছুটা হয়তো রবীন্দ্রনাথের গান সম্বন্ধে ছিল, তবে জীবনানন্দ ছিলেন খুব বড়োভাবে, ভীষণভাবে ছিলেন জীবনানন্দ। এবং রবীন্দ্রনাথকে আমরা ধরে নিয়েছি এতই ঘরের কবি যে একে নিয়ে আর বেশি কিছু চিন্তাভাবনা না করলেও চলে, এ তো রয়েছে হাতের কাছে। খানিকটা এরকম কি মনে হতো না, আমার মনে হতো যে এত বেশি বাঙালির জীবন আচ্ছন্ন করে এই যে কবি রয়েছেন, আমাকে নতুন কিছু লিখতে গেলে এর বাইরে কি করে যাবো, আমার সেই জন্য একটা বিদ্রোহের মনোভাব তৈরি হতো। হতো ঠিকই, কিন্তু তখন যেহেতু জীবনানন্দ এসে গেছেন সেহেতু তার হাত ধরে আধুনিক চলে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জীবনানন্দর শব্দ ব্যবহার, চিত্রকল্প ব্যবহার, এগুলো সব তখন খুবই আকর্ষণীয় ছিল। এবং রবীন্দ্রনাথ ছিলেন গানে বিশেষভাবে, আর রবীন্দ্রনাথ অত্যন্ত ঘরোয়া ব্যাপার, মানে মাসি পিসিদের ব্যাপার, বাবা ঠাকুরদার ব্যাপার, এরা সব রবীন্দ্রনাথ করতেন। সেই জন্য আমাদের একটা খুব যে রবীন্দ্রনাথের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আর একটু রবীন্দ্রনাথের একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারও ছিল, ওই জন্মদিন পালিত হওয়া, ফুল বেলপাতা দেওয়া। তখন তোমাদের মধ্যে তোমাদের বয়সের সকলেই, এমনকি আমরাও যারা তোমাদের আশেপাশেই থাকতাম, কফি হাউসে একই সঙ্গে অনেক সময় আড্ডাও দিয়েছি, আমাদের ভেতরে প্রতিষ্ঠান বিরোধিতার একটা ঝোঁক ছিল। আমরা খুবই অপছন্দ করতাম এবং আমরা আসলে কারোর বাড়িটারিরও বিশেষ খবর রাখতাম না। বাবা কি করেন বা এ করেন, এগুলো আমাদের কাছে কোনো চিন্তার বিষয় ছিল না। এবং আমরাও নানা রকম এর থেকে এসেছি, শিক্ষা দীক্ষার স্তর থেকে, ক্ষেত্র থেকে। যেমন আমি পড়েছি বিজ্ঞান, আমাদের বন্ধু শরৎ কুমার মুখোপাধ্যায় তিনি পড়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, শক্তি চট্টোপাধ্যায় কি পড়েছে এটা একটা রহস্য চিরদিনের। এখন এইসব ছিল আর কি, কিন্তু উনি আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কে কি পড়েছে না পড়েছে, কার বাবা কি করে না করে, এবং কারোর কাছে সাহায্য চাইতে যাওয়া, চাকরি চাইতে যাওয়া, এইসব ছিল না। তা রবীন্দ্রনাথ ওই অবস্থাতেই ছিলেন আর কি। তবে রবীন্দ্রনাথের গান পরবর্তীকালে একটু বয়স হলে তখন অনেক কিছু, তখন হয়তো রবীন্দ্রনাথের ওই 100 বছর না কি হলো না একটা 61 সালে 100 বছর, তখনই রবীন্দ্রনাথের খুব প্রচার বলতে যা বোঝায় আর কি, গান টান নাটক। রবীন্দ্রনাথের নাটক স্টেজে হতো, সেটা সৌমিত্র ভালোভাবেই জানো যে আমাদের রক্তকরবী বা সেই সময়কার স্টেজের নাটক। আরেকজনকে এই সূত্রে স্মরণ করতে হয়, তিনি ভীষণভাবে রবীন্দ্রনাথ বিরোধী এবং সব কিছু ব্রাহ্ম বিরোধী বলা চলে, তিনি কমল কুমার মজুমদার। তিনি এবং জীবনানন্দ এই দুজনের পাল্লায় পড়ে আমাদের বকে যাওয়া বলতে যা হয় তাই সেইটি ঘটেছিল। রবীন্দ্রনাথ সেখানে বাঁচাতে আসেননি, রবীন্দ্রনাথকে আমরা কোনোদিনই, মানে অন্তত সেই সময়
ও যা বললাম, ও ভেবেছিলাম ও বাবা ঠাকুরদা, মাসি, পিসি, স্কুলের দিদিমণি, কলেজের 25শে বৈশাখ, ফুলের মালা, মিষ্টির প্যাকেট, এইসব ভেবেছিলাম আর কি। বিষ্ণুবাবুর সেই অসাধারণ লাইনটি, তুমি শুধু 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ, এইসব ছিল। কিন্তু পরবর্তীকালে যখন এটা কমে গেল, এই উত্তেজনাটা কমে গেল, 61 সালের উত্তেজনা, তারপর 65, 66 সাল, আস্তে আস্তে যত আমরা অন্য ধরনের বয়স বাড়তে লাগলো, তখন গানটা আমাদের ভীষণভাবে আকর্ষণ করতে লাগলো। যেমন ছবি আঁকে, এদের হয়তো ছবি ছিল খুব আকর্ষণ। এই গানের কথা তুমি বারবার বলছো, আমাদের সকলেই তো রবীন্দ্রনাথের গান নিয়ে আছি, সেই জন্যে আমার তোমার কাছে কয়েকটা জিনিস জানতে চাইছি, আর কিছুই নয়, সেটা হচ্ছে তোমার প্রিয় কিছু রবীন্দ্রনাথের গান তুমি বলবে, কিছু যদি বলো, কয়েকটা। আমি একটা বলা তো দুঃসাধ্য মানুষের পক্ষে। হ্যাঁ, একটা বলা দুঃসাধ্য, এবং সকালে যে গান ভালো লাগে বিকেলে সে গান ততটা ভালো লাগে না, আবার রাত্রির হলে আবার ভালো লাগে, এ তো সারাদিন এইভাবেই চলছে। তবে যেহেতু এটা বর্ষ শেষ, বসন্তকাল শেষ হচ্ছে, আমি কয়েকটা গান আস্তে আস্তেই ভাবছিলাম যে এই সব গান উনি কী ভেবে লিখেছিলেন, এবং ঠিক মানে ভর করা অবস্থায় লিখেছিলেন আর কি, যা মনে এসছে লিখে গেছেন, তারপর যা হওয়ার হবে সেই রকম। যেমন একটা গান ধরো, বসন্ত সে যায় তো হেসে যাবার কালে, হেসে যাবার কালে চলে যায়, সেটা একটা বিস্ময়কর। আমরা তো জানি সব কাঁদতে কাঁদতেই যায়, আবার রবীন্দ্রনাথের এমন গানও আছে যে কাঁদতে কাঁদতে গেছে, সেটাও আছে, সেটাও যে নেই তা নয়। আরেকটা গান মনে করো, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে, এটাও একটা অদ্ভুত প্যারাডক্স, সব দাও কিন্তু দেওয়ার সব মুছে দিয়ে চলে যাও, এটা ভয়ঙ্কর। তারপর বসন্তে বসন্তে তোমার কবিরে, রবীন্দ্রনাথ যখনই কোনো একটা পজিটিভ কথা বলছেন, ওকে নিয়ে এসো, ওকে আনো, তারপরেই যাও, পরে এটাই হচ্ছে যাও, বিদায় হও, আসা যাওয়া দুদিকেই খোলা রবে, এইরকম আর কি। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, যায় যদি সে যাক। আচ্ছা, তারপর ধরো চলে যায় মরিয়ায়, বসন্তের দিন চলে যায়। তারপর ধরো দিন পরে যায় দিন, বসি থাকো বসে, এগুলো অসাধারণ। আরেকটা আমার খুব প্রিয় গান রবীন্দ্রনাথের, পাখি আমার নীরের পাখি, অধীর হলো কেন জানি। এইখানে রবীন্দ্রনাথের গান প্রায় আমাদের আধুনিক কবিতার লেভেলে চলে আসছে, একেবারে। তারপর ধরো শুধু অলস মায়া, এটা রবীন্দ্রনাথ আবার নিজের ওই যখন কাজ করতে পারছেন না, মানে আলসেমি করছেন আর কি, সেগুলোকেও আবার একটু প্রোডাক্টিভ করে তুলছে, এবং তার প্রতি একটু বিরূপ মন্তব্য করেছেন, যে এই অলস মায়া, এইসব আরো কিছু কাজ করা উচিত, ইত্যাদি ইত্যাদি। এই প্রতিভার কোনো তুলনা হয় না, কোথাও নেই, আমি অন্তত যেটুকু জানি যে এরকম ভাবে। আচ্ছা উৎপল, তোমার কাছে এইবারে আমি একটু অন্য ধরনের একটা প্রশ্ন করছি। আমি যতদূর জানতাম যে তোমার একটা বাড়ি ছিল শান্তিনিকেতনে, এখনও আছে কিনা জানি না, তো সেখানে তুমি অনেক সময় থেকেছো, বহু সময় থেকেছো, মাঝে মাঝেই যেতে। আচ্ছা, একটা জনশ্রুতি আছে যে বোলপুর স্টেশনে নেমে শান্তিনিকেতনের দিকে হাঁটা দিলেই নাকি টের পাওয়া যায় রবীন্দ্রনাথ সর্বত্র আছেন, ছড়িয়ে আছেন। তা তুমি কোনোদিন তোমার সেই বাড়িতে এরকম কিছু বোধ করেছো? না, সেরকম কিছু করিনি, করলে খুব ভয়ের ব্যাপার হতো। কিন্তু আমার একটা ছোট ঘর ছিল, সেটা ওই একজন ধনী লোকের আউট হাউস বলতে যায়, সেখানে একটা ঘর ভাড়া করে আমি থাকতাম। ওটা ছিল আমার পালিয়ে যাওয়ার জায়গা, ওখানে বসে আমি কাজ করতাম। তবে রবীন্দ্রনাথ মনে না পড়লেও খুব প্রথম দিকের বলবো না, মাঝের দিকের শান্তিনিকেতনে যখন গেছি ছাত্র বয়সে বা পরেও গেছি, তখন যেরকম একটা সেই কথাগুলো খুব মনে পড়তো, যে গাছতলায় বসে গান গাইছে দলে দলে, আরেকটা গাছতলায় আরেকটা দল গান গাইছে, এর দল গান গাইছে, ওর দল গান গাইছে, এরকম একটা খুব খোলামেলা ভাব ছিল। আর সেই পরিবেশটা আমাদের চেনা
কলকাতা শহরের থেকে এতই আলাদা, অন্যরকম, এত আলাদা। নিশ্চয়ই। আর এখন তো গেলে দেখি চারদিকে কাঁটার তারের বেড়া, জাল, আর এ মাঠ দিয়ে হাঁটা চলবে না, ও দরজা দিয়ে ঢোকা চলবে না ইত্যাদি। এবং শুনেছি রবীন্দ্রনাথ এর খুব বিরোধী ছিলেন এইসব জিনিসের, শুনেছি। এবং রবীন্দ্রনাথ এমনও একটা নাকি করেছিলেন শর্ত, যে একটা উনি বলেছিলেন কাউকে, বা লিখিত থাকতে পারে, যে কোনো বাড়ি যেন গাছের থেকে উঁচু না হয়, বড় বড় গাছগুলো। উনি বড় বাড়ি তো পছন্দও করতেন। উনি বলতেন যে অন্তরঙ্গতাটাই সেখানে নষ্ট হয়ে যায়। এবং আশ্চর্যের কথা, এটাও আমি এমনি বলছি, সত্যি কতটা ঠিক আমি জানি না, অন্তত দিনক্ষণ, যে বছর আমেরিকায় এম্পায়ার স্টেট বিল্ডিং মুক্ত হয়, খোলা হয় আর কি, তৈরি হয়েছিল তার 4-5 বছর আগে থেকে, সেই বছর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শ্যামলী বলে একটা মাটির বাড়ি তৈরি করেন। এতেই বোঝা যায় যে দৃষ্টিভঙ্গির কত তফাৎ, এবং শ্যামলী বাড়ির স্থাপত্য ইত্যাদি এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের স্থাপত্য, এ নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করতে পারি, কিন্তু দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার একেবারে এখানে। আচ্ছা, তুমি যে ওখানে কাজ করতে যেতে, তোমার কাজের সূত্রে, অর্থাৎ তো বিশেষ করে তোমার লেখার সূত্রে, আমি এবারে সত্যি সত্যি এই একটা জিনিস তোমার কাছে জানতে চাইব, যে রবীন্দ্রনাথের প্রভাব, তার উপস্থিতি তোমার কবিতায় কোনোভাবে আছে কি, এসেছে কি, বা একেবারেই কি আসেনি? তুমি এই বিষয়ে যদি আমাদের একটুখানি বলো। না, এটা মানে বলা খুব কঠিন, কেন রবীন্দ্রনাথ এত রকম কাজ করেছেন। যেমন আমি একটা বলতে পারি, রবীন্দ্রনাথ গানকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ হয় না, বাকি আর সমস্ত যা কিছু গান, এবং তার সঙ্গে সঙ্গে সমান মূল্য বা সমান মাত্রায় রবীন্দ্রনাথের প্রবন্ধ। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো এই দুটোই আমাকে খুব বেশি আচ্ছন্ন করে রেখেছে। প্রবন্ধ তো এখনো আমি পড়তে পড়তে অবাক হয়ে যাই, যেসব কথা বলেছিলেন আজকে 2007 সালে সেগুলোর রেলিভেন্স এবং সেগুলোর গুরুত্ব কতখানি, যে ভাবলে অবাক হতে হয় যে এই কি সত্যি এগুলো কত বড় প্রতিভা হলে এইসব জিনিস ভাবতে পারে। 100 বছর পরেও যা রেলিভেন্স থাকে, সত্যি সাধারণত তো থাকে না। আর গানের কথা কি বলবো, মনের ভাবের যাবতীয় প্রকাশ, যা কিছু প্রকাশ সব গানে আছে। এবং একদিক থেকে তো নিশ্চয়ই তিনি আমাদের সাহিত্যের সব থেকে বড় ভিত্তি বেদিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সুতরাং তাঁকে তো মাঝে মাঝে মনে পড়বে, আমার অজান্তেও হয়তো কোথাও কোথাও আছেন রবীন্দ্রনাথ, এরমভাবেও তাকে। কিন্তু ওই যেটা আগে বলছিলাম, যে যেখানে আমরা রবীন্দ্রনাথ থেকে সরতে চেয়েছিলাম, যে অন্যরকম করে লিখব, সেখানে বোধহয় তাহার পরবর্তী যখন আমাদের আর একটু পরিণতি এসেছে, আর একটু যখন পরিণত চিন্তা এসেছে, তখন খালি মনে হয়েছে যে ভাবুক হিসেবে, ভাবনার দিক থেকে কত এগোনো ছিলেন ভদ্রলোক, এবং কত জিনিস নিয়ে ভেবেছেন, কত রকম করে ভেবেছেন। এবং কবিতা বা গানের দিক থেকেও বিস্ময়কর হচ্ছে যে, যাকে আজকাল খুব গুরুত্ব দেওয়া হয়, যে প্যারাডক্স তৈরি করা, গানের মধ্যে একটা ধাঁধা তৈরি করা। যেমন ধরা যাক, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে, এই গানটার কথাগুলো খুব ভয়ের, যে ভীষণ ঝড় আসছে, ঘরে চলে আয় ইত্যাদি, কিন্তু সুরটা ভয়ঙ্কর আনন্দের, যে এই সময় বেরিয়ে পড় মাঠে। এটা সত্যি, এটা আশ্চর্য কথা বলেছো। এটা আমি অবাক লাগে যে এই দুটোকে কি করে উনি এক জায়গায় উপস্থিত করলেন। কথাগুলো দেখেন, ওই আসে ওই অতি ভৈরব হরসে, কিন্তু ভয়ঙ্কর কিছু আসছে, কিন্তু তা নয়, একটা আশ্চর্য গম্ভীর মন্দ্র একটা আহ্বান বসে। এই প্যারাডক্স তৈরি করায় ওস্তাদ, এটা বাঙালিরা বিশেষ করে এই প্যারাডক্স তৈরি করে খুব ওস্তাদ। এটা বাঙালি বঙ্গ সাহিত্যের একটা, এটা বাঙালির প্রতিভা, একেবারে বাঙালির প্রতিভার চূড়ান্ত নিদর্শন হলেন তিনি, রবীন্দ্রনাথ, একেবারে কোনো সন্দেহ নেই। সত্যি তোমার সঙ্গে আড্ডাটা ফুরিয়ে আসছে আমাদের, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এলে আমরা ভীষণ খুশি হলাম। আশা করি আবার আমরা কোনো সময় এমনি তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানের জন্যে
তোমাকে আবার আমরা ডাকতে পারবো, তখন কথা হবে। তুমি আবার আমাকে কি ধন্যবাদ দেবে? আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো। আমরা ফিরে এলাম তোমার আকাশ তোমার বাতাসের মূল অনুষ্ঠানে, যার বিষয় বর্ষ শেষ। একটি বছর চলে যাচ্ছে, দিগন্তে উঁকি দিল আরেকটি বছর। এই আসা যাওয়ার পথের ধারে দাঁড়িয়ে আমরা শুধু দেখে চলেছি এই খেলা। আসলে বর্ষ শেষের কথা মনে হলে প্রথম যে ছবিটা চোখে ভাসে তা হলো চলে যাওয়ার ছবি। নতুন বছর আসছে, তার জন্য গভীরে কোথাও একটা অপেক্ষা তো আছি, কিন্তু সুখে দুঃখে যে আমাদের সঙ্গে 12টি মাস সূর্যের চারিদিকে পৃথিবীর একটিবার পুরো ঘুরে চলার সময়টুকু কাটিয়ে গেল, তাকে বিদায় জানাতে গিয়ে সেই চলে যাওয়ার ছবিটাই মনের মধ্যে বেশি করে বাজে। সেই সূত্রে মনে পড়ে যায় রবি ঠাকুরের কয়েকটি স্মরণীয় রচনার এমনই কয়েকটি চলে যাওয়ার মুহূর্ত। যেমন শেষের কবিতা, সেই মুহূর্ত যখন অমিত আর লাবণ্যের বিয়ে ঠিক। বিয়ের আগে অমিত শিলং পাহাড় থেকে চলে যাবে। সেই যাওয়ার আগে তারা একদিন দুজনে ঘুরতে বেরোলো পাহাড়ে। যোগমায়ের কাছে অমিত আবদার করল, মাসিমা অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। তারপর কি হলো আপনারা জানেন। কিভাবে সেই সোনালী মুহূর্তগুলিতে ছায়া ফেলে গেল বিষাদ, কিভাবে সেই চলে যাওয়ার মুহূর্তে লাবণ্যের কবিতা নিয়ে এলো তাদের বিচ্ছেদের আভাস। সেই বৃত্তান্ত একটু শুনে নেওয়া যাক। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো। তোমারে দিনই সুখ মুক্তি নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন ও কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথাই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। লাবণ্য অমিতর কথা যে এখানেই শেষ নয় তা আপনাদের বলার প্রয়োজন নেই, আপনারা জানেন সে কথা। এও জানেন যেদিন অমিতর একদা প্রণয়ী কেতকী মিত্র শহুরে বুলিতে কেটি শিলং পাহাড়ে অমিতকে দেখতে এলো, লাবণ্যের সঙ্গে তাদের পরিচয় হলো। কেটি জানিয়ে দিল অমিত একদিন যে আংটি তাকে দিয়েছিল সেই হীরের অঙ্গুরীয়টি সেই সযত্নে আঙুলে পড়ে থেকেছে সব সময়। তারপর শেষের কবিতার ঘটনা ক্রমে লাবণ্য অমিতর বিচ্ছেদের দিকে এগোলো, একে অপরের কাছ থেকে তাদের চলে যাওয়ার সে এক তুঙ্গ বিষণ্ণ মুহূর্ত। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আরেকজন তোমার অনাদরে গড়া। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল তাকে তুমি আপনার করে রাখলে না কেন? তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত সপ্তাহখানেকের জন্যে তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। আবার খেয়াল করে দেখুন, একদিকে যেমন বিচ্ছেদ, তেমনি অন্যদিকে তৈরি হয়ে উঠছে দুটি আসন্ন মিলনের ইঙ্গিত। লাবণ্য শোভনলাল এবং অমিত কেতকী। একদিকে বিরহ,
তারই অন্যদিকে মিলন। বিচ্ছেদের আর একটা ছবি আছে রবি ঠাকুরের ৩ সঙ্গীর অন্যতম কাহিনী রবিবারের একেবারে শেষে। গল্পটা অসামান্য এবং গদ্যটি ঝকঝকে। সংক্ষেপে জানাই, অভিক হচ্ছে শিল্পী। সে একমাত্র শিল্পের সাধনা ছাড়া অন্য কোনো পূজা মানে না। যে মেয়েটির প্রতি সে ঈষৎ দুর্বল এবং মেয়েটিও জানে সে কথা, তার নাম বিভা। অভিক অবশ্য বিভা বলে না, বলে বি, বয়ে দীর্ঘই বি। সেই বি তার মধুকরী। একদিন সেই বিকে ছেড়ে চলে গেল অভিক। তার সেই চলে যাওয়ার গায়ে হয়তো লেগে রইল আলতো একটি সম্ভাবনা, ফিরে আসার সম্ভাবনা। তবে যাওয়ার আগে সে তার বির জন্য একটি চিঠি রেখে গেল। সেই চলে যাওয়ার বৃত্তান্তটুকু এবার আমরা শুনব। বি, আমার মধুকরী, ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তাঁর দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়। এতে তোমার নাস্তিক ভক্ত। রবি ঠাকুরের লেখা থেকে আর এক ঝলক ফিরে আসা যাক অন্য বাংলা কবিতায়। এবারে যে কবিতাটা আমরা শুনব তার সঙ্গে আপাতভাবে বর্ষশেষের কোনো যোগ নেই, কিন্তু আপাত যোগ না থাকলে কি হবে? ভিতরে কোথাও একটি যোগসূত্র থেকেই গিয়েছে। কিভাবে, সেই কথাবার্তায় ঢোকার আগে আসুন শুনে নিই প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা চুনকাম। যে ঘরে আমরা থাকি সেখানে এখন রং দেয়া হচ্ছে দেয়ালে। কিছুদিন পরে বাড়িটা নীল জাহাজের মতো নতুন দেখাবে। আমরা নতুনভাবে বেঁচে থাকব, কাঁটা ও চামচ দিয়ে ব্রেকফাস্ট খাবো। তখন নতুন কোনো বই থেকে পড়ে নেওয়া গল্পের মতো টাটকার রোমাঞ্চ নিয়ে পায়চারি করব ঘর জুড়ে। যে ঘরে আমরা থাকি, যে ঘরে আমরা বেঁচে থাকি, সেখানে গন্ধ স্বাদ সমীরণ বইয়ে কিছু পরে আহাই বেঁচে থাকা। এতদিন ছিল ফ্রেমে আটা পুরনো ছবির মতো কীট স্পর্শময়। এখন রঙের তুলি একটু একটু করে তাকে পাল্টে দেবে। ঠিকানা এখনো এক, ৩ নম্বর নর্থ রোড, তবু পুরোটা আলাদা। সে একই ঘরে থাকা, তবু অন্যরকম। কারণ এখন রঙের তুলি একটু একটু করে তাকে পাল্টে দেবে। যদিও আমরা জানি ঠিকানা এখনো এক, ৩ নম্বর নর্থ রোড, তবু পুরোটা আলাদা। ঠিক যেভাবে আমরা বেঁচে থাকি বছরের যাওয়া আসার মধ্যে। নতুন বছর এসে কিছুটা পাল্টায়, যেভাবে চুনকাম করা ঘর পাল্টে দেয় আমাদের চারপাশ। যদিও সেই একই জীবন বয়ে চলে একটি ক্যালেন্ডার থেকে আর এক ক্যালেন্ডারে। কেমন এই জীবন! কিনুগোয়ালার গলির সেই কেরানিটিকে মনে করুন। সেই একই রুটিন নিত্যদিন বয়ে চলেছে, তবু তারই মাঝখানে কখনো তো মনে হয় এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। আপনারা জানেন, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখন সেই বেচারা কেরানির সামনে ঘনিয়ে ওঠে একটি অনন্ত প্রতীক্ষার ছবি। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ভাবতে ইচ্ছায় কি হতে পারত সে একলা কেরানিটির গান। নানা জনের ভাবনা নানা দিকে যাবে। এই মুহূর্তে আমার একটি চরণ মনে পড়ছে। চৈত্র রজনী আজ বসে আছে একা, পুনঃ বুঝি দিল দেখা, বনে বনে তব লেখনী লীলার রেখা। আবার মূল অনুষ্ঠানে ফিরে এলাম। যা বলছিলাম, শেষ মানে যে শুধুই শেষ নয়, ফুরিয়ে যাওয়া নয়, সে কথা রবি ঠাকুর ছাড়া আর কেই বা আমাদের বলবেন এমন করে। আর জীবনে যে শেষ বস্তুটারও একটা গুরুত্ব আছে, তাও আমাদের বুঝিয়ে দিয়েছেন তিনি। যেমন শান্তিনিকেতনের শেষ নামের একটি রচনা।
আমাদেরও জীবনের চরম সাধনা এই যে রুদ্রের যে দক্ষিণ মুখ, তাই আমরা দেখব, জীবনকে সুন্দর বলে জানব। মহৎ ভয়ং বজ্রমুদ্যতং যিনি, তাকে ভয়ে নয় আনন্দে অমৃত বলে গ্রহণ করব। প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, সম্পদ বিপদ, সমস্ত কি আমরা বীর্যের সঙ্গে গ্রহণ করব এবং সমস্ত কি আমরা ভূমার মধ্যে অখণ্ড করে এক করে সুন্দর করে দেখব। যিনি ভয়ানং ভয়ং ভীষণং ভীষণাং, তিনিই পরম সুন্দর। এই কথা নিশ্চয়ই মনের মধ্যে উপলব্ধি করে এই সুখ দুঃখ বন্ধুর ভাঙা গড়ার সংসারে সেই রুদ্রের আনন্দ লীলার নিত্য সহচর হবার জন্য প্রত্যহ প্রস্তুত হয়ে থাকব। নতুবা ভোগেও জীবনের সার্থকতা নয়, বৈরাগ্যেও নয়। নইলে সমস্ত দুঃখ কঠোরতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আমরা সৌন্দর্যকে যখন আমাদের দুর্বল আরামের উপযোগী করে ভোগ সুখের বেড়া দিয়ে বেষ্টন করব, তখন সেই সৌন্দর্য ভূমাকে আঘাত করতে থাকবে। আপনার চারিদিকের সঙ্গে তার সহজ স্বাভাবিক যোগ নষ্ট হয়ে যাবে। তখন সেই সৌন্দর্য দেখতে দেখতে বিকৃত হয়ে কেবল উগ্রগন্ধ মাদকতার সৃষ্টি করবে, আমাদের শুভ বুদ্ধিকে স্খলিত করে তাকে ভূমিসাৎ করে দেবে। সেই সৌন্দর্য ভোগবিলাসের বেষ্টনে আমাদের সকল থেকে বিচ্ছিন্ন করে কলুষিত করবে, সকলের সঙ্গে সরল সামঞ্জস্যে যুক্ত করে আমাদের কল্যাণ করবে না। তাই বলছিলুম, সুন্দরকে জানার জন্যে কঠোর সাধনা ও সংযমের দরকার। প্রবৃত্তির মোহ যাকে সুন্দর বলে জানায়, সে তো মরীচিকা। সত্যকে যখন আমরা সুন্দর করে জানি, তখনই সুন্দরকে সত্য করে জানতে পারি। সত্যকে সুন্দর করে সেই জানে যার দৃষ্টি নির্মল, যার হৃদয় পবিত্র। বিশ্বের মধ্যে সর্বত্রই আনন্দকে প্রত্যক্ষ করতে তার আর কোথাও বাধা থাকে না। যাত্রা হয়ে আসে সারা, আয়ুর পশ্চিম পথ শেষে ঘনায় মৃত্যুর ছায়া এসে। অস্ত সূর্য আপনার দক্ষিণের শেষ বন্ধ টুটি, ছড়ায় ঐশ্বর্য তার ভরি দুই মুঠি। বর্ণ সমারোহে দীপ্ত মরণের দিগন্তের সীমা, জীবনের হেরিনু মহিমা। এই শেষ কথা নিয়ে নিঃশ্বাস আমার যাবে থামি, কত ভালোবেসেছিনু আমি। অনন্ত রহস্য তারি উচ্ছলি আপন চারিধার, জীবন মৃত্যুরে দিল করিয়ে একাকার। বেদনার পাত্র মোর বারংবার দিবসে নিশীথে, ভরি দিল অপূর্ব অমৃতে। দুঃখের দুর্গম পথে তীর্থযাত্রা করেছি একাকী, হানিয়াছে দারুণ বৈশাখী। কতদিন সঙ্গীহীন, কত রাত্রি দীপালো খারা, তারই মাঝে অন্তরেতে পেয়েছি সারা। নিন্দার কণ্টক মারলে বক্ষ বিঁধিয়াছে বারে বারে, বড়মাল্য জানিয়াছি তারে। আলোকিত ভুবনের মুখপানে চেয়ে নির্নিমেষ, বিস্ময়ের পায় নাই শেষ। যে লক্ষ্মী আছেন নিত্য মাধুরীর পদ্ম উপবনে, পেয়েছি তাহার স্পর্শ সর্ব অঙ্গে মনে। যে নিঃশ্বাস তরঙ্গিত নিখিলের অশ্রুতে হাসিতে, তারে আমি ধরেছি বাঁশিতে। যাহারা মানুষ রূপে দৈববাণী অনির্বচনীয়, তাহাদের জেনেছে আত্মীয়। কতবার পরাভব, কতবার কত লজ্জা ভয়, তবু কণ্ঠে ধ্বনিয়াছে অসীমের জয়। অসম্পূর্ণ সাধনার ক্ষণে ক্ষণে ক্রন্দিত আত্মার খুলে গেছে অবরুদ্ধ দ্বার। লোভিয়াছি জীবলোকে মানব জন্মের অধিকার, ধন্য এই সৌভাগ্য আমার। যেথা যে অমৃত ধারা উৎসারিল যুগে যুগান্তরে, জ্ঞানে কর্মে ভাবে জানি সে আমারই তরে। পূর্ণের যে কোনো ছবি মোর প্রাণে উঠেছে উজ্জ্বলী, জানি তাহা সকলের বলি। ধুলির আসনে বসি
ভুমারে দেখেছি ধ্যান চোখে, আলোকের অতীত আলোকে। অনু হতে অনিয়ান, মহৎ হইতে মহিয়ান, ইন্দ্রিয়ের পারে তার পেয়েছি সন্ধান। ক্ষণে ক্ষণে দেখিয়াছি দেহের ভেদিয়া যবনিকা, অনির্বাণ দীপ্তিময়ী শিখা। যেখানে যে তপস্বী করেছে দুষ্কর যজ্ঞ যাগ, আমি তার লোভিয়াছি ভাগ। মোহবন্ধমুক্ত যিনি আপনারে করেছেন জয়, তার মাঝে পেয়েছে আমার পরিচয়। যেখানে নিঃশঙ্ক বীর মৃত্যুরে লঙ্ঘিল অনায়াসে, স্থান মোর সেই ইতিহাসে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ যিনি, যতবার ভুলি কেন নাম, তবু তাঁরে করেছি প্রণাম। অন্তরে লেগেছে মোর স্তব্ধ আকাশের আশীর্বাদ, উষালোকে আনন্দের পেয়েছি প্রসাদ। এ আশ্চর্য বিশ্বলোকে জীবনের বিচিত্র গৌরবে, মৃত্যু মোর পরিপূর্ণ হবে। আজ এই বৎসরের বিদায়ের শেষ আয়োজন। মৃত্যু তুমি ঘুচাও গুণ্ঠন, কত কি গিয়েছে ঝরে জানি জানি। কত স্নেহ প্রীতি নিবায়ে গিয়েছে দীপ, রাখে নাই স্মৃতি। মৃত্যু তব হাত পূর্ণ জীবনের মৃত্যুহীন ক্ষণে, ওগো শেষ অশেষের ধনে।